সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো। আমি হেমকুসুম রায় ক্লাস রুটিন অনুযায়ী আজকে উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা আমার ক্লাস যেমনভাবে ফলো করছো, অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো অনলাইনে আমাদের কলেজে অব্যাহত রয়েছে, সেগুলোও তোমরা ফলো করছো। করোনা পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হবে ততদিন আমাদের অনলাইন ক্লাস অব্যাহত থাকবে। আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় পঞ্চম ভাগ খতিয়ান নিয়ে আলোচনা করব। খতিয়ান শব্দটি ইংরেজি লেজার শব্দ থেকে উৎপত্তি। লেজ শব্দ থেকে খতিয়ান বা লেজার শব্দের উৎপত্তি। লেজ অর্থ তাক, অর্থাৎ তাক বা সেলফে আমরা যেভাবে প্রাত্যহিক জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখি থাকে ঠিক সেভাবে খতিয়ানে বহিতেও হিসাবের লেনদেনগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো সেগুলো প্রথমে জাবেদায় বা প্রাথমিক বহিতে উপস্থাপন করা হয়, তারপরে জাবেদা থেকে স্থানান্তর করে খতিয়ানে লিপিবদ্ধ করা হয়। জাবেদা থেকে প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না বা ফলাফল নিরূপণ করা যায় না, কিন্তু খতিয়ান থেকে আমরা স্পষ্ট ধারণা পেয়ে থাকি। যেমন প্রতিষ্ঠানের ক্রয়, প্রতিষ্ঠানের বিক্রয়, প্রতিষ্ঠানের কত দেনা কত পাওনা রয়েছে, কত টাকার সম্পত্তি ক্রয় করা হয়েছে, কত টাকার সম্পত্তি বিক্রয় করা হয়েছে, এগুলোর সুস্পষ্ট ধারণা আমরা খতিয়ানে পেয়ে থাকি। খতিয়ানকে পাকা বহি বলা হয়, অর্থাৎ জাবেদা থেকে লেনদেনগুলোকে শ্রেণীবদ্ধভাবে সংক্ষিপ্তাকারে এবং পাকাপাকিভাবে যে বহিতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। খতিয়ানে প্রত্যেকটি বিষয়ের হিসাবকে পৃথকভাবে লিপিবদ্ধ করা হয়, পৃথক পৃষ্ঠায় ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা হয়। এজন্য সুস্পষ্ট ধারণা পাওয়া যায় খতিয়ান থেকে। খতিয়ান হচ্ছে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সামগ্রিক অবস্থার প্রতিচ্ছবি, তাই খতিয়ানকে হিসাবের পাকা বহি বলা হয়। খতিয়ানকে সকল বইয়ের রাজাও বলা হয়। খতিয়ান প্রস্তুতের ছক, যে ছক অনুসরণ করে আমরা খতিয়ান প্রস্তুত করি, দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে টি ছক আকারে, অন্যটি হচ্ছে চলমান পদ্ধতি বা আধুনিক পদ্ধতি। টি ছক আকারে যে পদ্ধতিতে টি ছক অর্থাৎ টি ইংরেজি টি অক্ষরের মতো এই ছকটি, এ কারণে একে টি ছক বলা হয়। টি ছক হলো এই ছকটি টি এর মতো দেখতে, সমান ভাগে বিভক্ত করে নিব। একটি পাশ ডেবিট, অন্যটি ক্রেডিট। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা পরিমাণ। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। জাবেদা পৃষ্ঠা, বিবরণ, তারিখ। এটি হলো টি ছক আকারে, অর্থাৎ এ পদ্ধতিতে আমরা খতিয়ান প্রস্তুত করতে পারি। এটি হলো সনাতন পদ্ধতিও বলা হয়, এটিকে আমরা সনাতন পদ্ধতিও বলতে পারি। এখন চলমান পদ্ধতি বা আধুনিক ছক। চলমান পদ্ধতি বা আধুনিক ছক বা জের ছক বলা হয়। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে আমাদের ব্যালেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখ, বিবরণ,
জাবেদা পৃষ্ঠা ডেবিট ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জের বা ব্যালেন্স, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। এটি হলো চলমান বা আধুনিক ছক। এটি হলো চলমান বা আধুনিক ছক। বর্তমানে আমরা এই ছক অনুযায়ী খতিয়ান প্রস্তুত করে থাকি। এখন হিসাবের শ্রেণীবিভাগ অনুযায়ী খতিয়ান উদ্বৃত্ত, অর্থাৎ কোন হিসাব কোন খতিয়ান উদ্বৃত্ত প্রকাশ করে। যেমন ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট উভয় উদ্বৃত্তই প্রকাশ করে। যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে দেনাদার এবং ক্রেডিট ব্যালেন্স হলে পাওনাদার বোঝায়। সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। যেমন দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি চলমান সম্পত্তি সবসময় সর্বদাই ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। দায় সম্পর্কিত হিসাব সর্বদাই ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। অর্থাৎ প্রতিষ্ঠানের পাওনাদার, প্রদেয় হিসাব, ঋণ ইত্যাদি এগুলো ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। আয় ব্যয় সম্পর্কিত হিসাব, আয় ব্যয় যাবতীয় ব্যয় সর্বদাই ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। যেমন মণিহারি খরচ, মণিহারি, বেতন, বিজ্ঞাপন এগুলো ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। আর আয় সম্পর্কিত প্রাপ্ত সুদ, প্রাপ্ত কমিশন, শিক্ষানবিশ প্রিমিয়াম এগুলো ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। কোনো হিসাবের উভয় দিকের যে পার্থক্য, এই পার্থক্যকে সমতা করাই হচ্ছে জের বা ব্যালেন্স। এক পাশে যদি বেশি হয়, অন্য পাশে যদি কম হয়, অর্থাৎ ডেবিট পাশে যদি বেশি হয়, ক্রেডিট পাশে যদি কম হয়, তাহলে এই যে পার্থক্যটা দিয়ে সমতা প্রকাশ করা হয় বা সমীকরণ করা হয়, সেই পার্থক্যকেই ব্যালেন্স বলা হয় বা জের বলা হয়। এখন জের নির্ণয়ের সূত্র। জের নির্ণয়ের সূত্র, জের নির্ণয়ের সূত্র, ক্রেডিট জের, ডেবিট জের। জের নির্ণয়ের সূত্র। জের নির্ণয়ের সূত্র অর্থাৎ ডেবিট জের না ক্রেডিট জের, ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স কীভাবে নির্ণয় করব। ডেবিট ব্যালেন্স গ্রেটার দেন ক্রেডিট ব্যালেন্স ইকুয়াল হবে ডেবিট ব্যালেন্স। 1, 2 ডেবিট ব্যালেন্স is less than credit balance. তাহলে ইকুয়াল হবে আমাদের ক্রেডিট ব্যালেন্স। 3 নম্বরে ডেবিট ব্যালেন্স ইকুয়াল ক্রেডিট ব্যালেন্স ইকুয়াল নীল ব্যালেন্স। অর্থাৎ ডেবিট পাশে যদি টাকার পরিমাণ বেশি থাকে তাহলে ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট ব্যালেন্স বাদ দিলে আমাদের বের হবে ডেবিট ব্যালেন্স। তাহলে ডেবিট ব্যালেন্স ইজ গ্রেটার দেন ক্রেডিট ব্যালেন্স ইকুয়াল ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স যদি ক্রেডিট ব্যালেন্সের থেকে কম হয়, স্মলার, ডেবিট ব্যালেন্স যদি ক্রেডিট ব্যালেন্স থেকে কম হয় তাহলে ব্যালেন্স হবে আমাদের ক্রেডিট ব্যালেন্স, এবং ডেবিট ব্যালেন্স সমান যদি ক্রেডিট ব্যালেন্স হয়
তাহলে ব্যালেন্স নীল ব্যালেন্স। হিসাব খাতের উভয় দিকে মিলকরণ বা সমীকরণের সময় ডেবিট জের ডেবিট দিকে এবং ডেবিট জের বসবে আমাদের ক্রেডিট দিকে এবং ক্রেডিট জের বসবে ডেবিট দিকে। অর্থাৎ ডেবিট ব্যালেন্স যদি আমাদের বেশি হয় তাহলে সেটা সমতা করার জন্য ক্রেডিট পাশে বসিয়ে দিব, তাহলে হবে আমাদের ডেবিট জের। আবার যদি ক্রেডিট পাশের টাকা বেশি হয় তাহলে আমরা ব্যালেন্স বের করার সময় ডেবিট পাশে ক্রেডিটের ব্যালেন্স বের করে টাকার পরিমাণ সমান করব। এটাকে বলে জের, অর্থাৎ এখন সমতাকরণ। দুই পাশের টাকা সমান করে যে পার্থক্যটা বের হবে সেটি হবে জের বা ব্যালেন্স। এখন আমি ছোট্ট কয়েকটি লেনদেনের মাধ্যমে খতিয়ান প্রস্তুত করব। আমি কয়েকটি লেনদেনের মাধ্যমে খতিয়ান প্রস্তুত করব। জনাব রাহাত এন্টারপ্রাইজ, একটি ছোট্ট অঙ্ক সমস্যা। আমি ছোট্ট একটি অঙ্ক বোর্ডে তুলে দিয়েছি। আমরা দেখতেছি জনাব রাহাত 1 জানুয়ারি নগদ 1 লক্ষ টাকা এবং 40,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। জানুয়ারি 2 তারিখে 10,000 টাকা ব্যাংকে জমা করে হিসাব খুললেন। জানুয়ারি 10 তারিখে নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা। জানুয়ারি 12 তারিখে ধারে পণ্য ক্রয় 15,000 টাকা। জানুয়ারি 25 তারিখে চেক দ্বারা কর্মচারীর বেতন প্রদান 25 তারিখে 5,000 টাকা। জানুয়ারি 31 তারিখে ভাড়া প্রদান 8,500 টাকা। লেনদেনগুলোর খতিয়ান প্রস্তুত করো। আমাদের উপরোক্ত লেনদেনগুলো থেকে খতিয়ান প্রস্তুত করতে হবে। আমি অঙ্কটা তুলে দিয়েছি, এই অঙ্কটা দেখে দেখে তোমরা খতিয়ান প্রস্তুত করতে পারবে। প্রথমেই আমরা প্রস্তুত করব শুরুর লেনদেনটাতে দেখব। শুরুর লেনদেনে বলা আছে 1 জানুয়ারি নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তাহলে আমরা নগদান হিসাব প্রস্তুত করি। আমি শুরুতেই বলেছি যে হিসাব খাতের পৃথক পৃথক হিসাব প্রস্তুত করতে হবে, পৃথক বিষয়ের পৃথক হিসাব প্রস্তুত করতে হবে। তাহলে আমরা শুরুতে নগদান হিসাব প্রস্তুত করব। কোন পদ্ধতিতে, কোন ছক অনুযায়ী? টি ছক আকারে, টি ছক নয়, চলমান বা আধুনিক চলমান ছক আকারে আমরা খতিয়ান প্রস্তুত করব। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং এখানেও জের করে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে সুন্দর করে লিখব জের, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট, ক্রেডিট টাকা। জাবেদা পৃষ্ঠা, বিবরণ, তারিখ। আচ্ছা, নগদান হিসাব প্রস্তুত করব তখন নগদান হিসাবের অপোজিট এন্ট্রিটা অর্থাৎ জাবেদা আগে প্রস্তুত করব। ওই লেনদেনটির আমরা জাবেদা দুটি পক্ষ আগে নির্ধারণ করব। যেমন নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, তাহলে আমাদের লেনদেনটির জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যে লেনদেনটির হিসাব প্রস্তুত করব ঠিক তার অপোজিট এন্ট্রিটা বা অপোজিট হিসাব খাতটা আমরা বিবরণীর ঘরে লিখব। তাহলে নগদান হিসাব, প্রথম লেনদেনটি হলো আমাদের নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাই 2018 সালের জানুয়ারি 1 মূলধন হিসাব
মূলধন হিসাব লিখে আমরা নগদান হিসাব যেহেতু ডেবিট, তাহলে আমরা ডেবিটের ঘরে নগদান হিসাবের টাকাটা লিখব 1,00,000 টাকা। 1,00,000 টাকা ডেবিট ঘরে লিখে আমরা এর জেডটা ডেবিট ঘরে আবার লিখব। আচ্ছা, পরবর্তী লেনদেনগুলো আমরা দেখব। পরের লেনদেনের নগদান হিসাব সম্পৃক্ত লেনদেন কোনটি আছে। এখানে রয়েছে নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয়, তাহলে আমাদের জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট, 5 তারিখে রয়েছে 10,000 টাকার জমা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা হলো। ব্যাংকে হিসাব খোলা হলো অর্থাৎ পূর্বেও আমি জাবেদার সম্পর্কে আলোচনা করেছি। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি বলেছি অপোজিট এন্ট্রিটা অর্থাৎ 5 তারিখে 5 তারিখে লিখব ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা অপোজিট এন্ট্রিটা ব্যাংক হিসাব লিখব। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের নগদান হিসাব যেহেতু ক্রেডিট, নগদান হিসাবের টাকাটা হবে ক্রেডিট ঘরে। নগদান হিসাবের টাকা ক্রেডিট ঘরে 10,000 টাকা। আচ্ছা, এখন যেটা জের অর্থাৎ ব্যালেন্স সেটা হচ্ছে এই যে 1,00,000 টাকা ডেবিট ছিল আর ক্রেডিট হচ্ছে আমাদের 10,000 টাকা। তাহলে আমাদের এই 1,00,000 থেকে 10,000 মাইনাস করব, তাহলে হচ্ছে 90,000। এই জেরটা কি জের হলো, বের হলো আমাদের ডেবিট জের। আচ্ছা, তারপরের লেনদেন ছিল, পরবর্তী লেনদেন ছিল নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটি কত তারিখে? 10 তারিখে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখব অপোজিট এন্ট্রিটা বিক্রয় হিসাব। বিক্রয় হিসাবের টাকা 30,000 টাকা। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে টাকাটা আমরা নগদের ঘরে লিখব। কত টাকা? 30,000 টাকা। 30,000 টাকা। হ্যাঁ, এখন আমাদের ডেবিট টাকা হলো 30,000 আর আমাদের ডেবিট ব্যালেন্স ছিল 90,000। তাহলে 90,000 আর 30,000 যোগ করব আমরা, ডেবিটের সাথে ডেবিট যোগ করব 1,20,000 টাকা। আমাদের ব্যালেন্স বের হলো 1,20,000 টাকা। আচ্ছা, পরবর্তী লেনদেন রয়েছে আমাদের 31 তারিখে রয়েছে ভাড়া প্রদান করা হলো। ভাড়া অর্থাৎ এটি খরচ। ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রত্যেকটি লেনদেন খতিয়ান প্রস্তুত করার আগে আমরা জাবেদায় তৈরি করে নিব, অর্থাৎ দুটি পক্ষ ডেবিট ক্রেডিট নির্ণয় করে নিলে আমাদের খতিয়ান প্রস্তুত করতে খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা জাবেদা প্রস্তুত করব, তারপরে খতিয়ান প্রস্তুত করব। তাহলে আমাদের এখানে রয়েছে ভাড়া প্রদান করা হলো, অর্থাৎ ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে 31 তারিখে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া হিসাব রয়েছে 8,500 টাকা। ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিটের ঘরে 8,500 টাকা। 8,500 টাকা আমরা এখানে বিয়োগ করব। 8,500 মাইনাস করলে 1,11,500। তাহলে আমাদের এখানে নগদের ব্যালেন্স বের হলো 1,11,500। অর্থাৎ কি বললাম আমি পূর্বেই যে যেই পাশটা বা অর্থাৎ ডেবিট পাশ যদি বেশি হয়ে থাকে, তাহলে ক্রেডিট পাশের সাথে সমতা করার জন্য বা সমীকরণের জন্য ওর আমরা ব্যালেন্স দুটো সমতা করার জন্য যে ব্যালেন্স বের করি সেটি হলো আমাদের ক্লোজিং ব্যালেন্স, অর্থাৎ সমাপনী জের বলা হয়। আর এই সমাপনী জের কি হয়, সামনের বছরে বা পরবর্তী বছরে, আগামী বছরে সেটি ওই জের নিয়ে আমাদের হিসাব শুরু করা হয়। এবছরের যে ক্লোজিং ব্যালেন্স বা সমাপনী জের, সেটাকে পরবর্তী বছরে প্রারম্ভিক জের বলা হয়। ক্লোজিং জেরকে বলা হয় ব্যালেন্স সিডি এবং প্রারম্ভিক জেরকে বলা হয় ব্যালেন্স বিডি। তাহলে ক্লোজিং জের আর হলো ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স আর ওপেনিং ব্যালেন্স। তাহলে আমাদের নগদান হিসাবের ব্যালেন্স বের হলো 1,11,500 টাকা। ওকে, পরবর্তী
আরেকটি হিসাব প্রস্তুত করি। আরেকটি হিসাব প্রস্তুত করব আমরা, ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব প্রস্তুত করব। পূর্বের ন্যায় ঘর কাটব, ছক কাটব। জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। আচ্ছা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জের, ডেবিট, ক্রেডিট। ব্যাংক, ব্যাংক হিসাব। আমরা আবার লেনদেনগুলো পড়ে দেখে নিব ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো কি কি রয়েছে। ব্যাংক সংক্রান্ত লেনদেন রয়েছে 10,000 টাকা জমা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা হলো। তাহলে এর জাবেদাটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 2018 সালের জানুয়ারি 5 ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা অপোজিটটা লিখব, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাবের টাকা হচ্ছে ডেবিট। ডেবিটের ঘরে ব্যাংকের টাকাটা বসাবো। যে লেনদেন, যে হিসাবটির আমরা খতিয়ান প্রস্তুত করব, তার অপোজিট হিসাব খাতটা আমরা বিবরণে লিখব, এবং যে হিসাব খাতের হিসাব প্রস্তুত করব তার ঘরে আমরা সেই হিসাবের টাকা পরিমাণ লিখব। তাহলে ব্যাংক হিসাবের টাকা, ডেবিট টাকা ছিল 10,000 টাকা। আমরা এই টাকাটা ডেবিটের ঘরে জেরে বসিয়ে দিব। আচ্ছা, তারপরে লেনদেনটি রয়েছে আমাদের চেক দ্বারা কর্মচারীর বেতন প্রদান। চেক দ্বারা, আমি পূর্বেই বলেছিলাম চেক শব্দটি থাকলেই ব্যাংক সংক্রান্ত। তাহলে চেক দ্বারা অর্থাৎ ব্যাংকের মাধ্যমে বেতন প্রদান করা হয়েছে। তাহলে আমাদের জাবেদাটা হলো বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। জানুয়ারি 25 তারিখে বেতন হিসাব, বেতন হিসাব, বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ 5,000 টাকা। ক্রেডিটের ঘরে 5,000 টাকা। হ্যাঁ, ক্রেডিটের ঘরে 5,000 টাকা। তাহলে আমাদের এই যে ডেবিট জের ছিল 10,000 টাকা, ক্রেডিট জের হচ্ছে 5,000 টাকা। কোনটা বেশি? ডেবিট বেশি। তাহলে ডেবিট থেকে আমরা ক্রেডিটটা মাইনাস করে যে ব্যালেন্সটা বের করব, এটা বের করলাম আমরা 5,000 টাকা। এই 5,000 টাকা বের হলো আমাদের ক্লোজিং ব্যালেন্স, অর্থাৎ সমাপনী জের। এই 5,000 টাকা আমাদের সমাপনী জের কিসের? ব্যাংক হিসাবের। ব্যাংক হিসাবের ব্যালেন্স বের হলো আমাদের 5,000 টাকা। অতএব আমরা এটি ক্লোজ করে দেব। তাহলে এটি আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করলাম। আরেকটি হিসাব প্রস্তুত করে দেখি, ক্রয় হিসাব। ক্রয় হিসাব, ক্রয় হিসাব। আমাদের পূর্বের ছকেই পরবর্তী ক্রয় হিসাব প্রস্তুত করব। ক্রয় হিসাব, ক্রয় হিসাব। ক্রয় হিসাব সংক্রান্ত লেনদেন যেখানে যে তারিখে রয়েছে সেই তারিখগুলোই আমরা খতিয়ান প্রস্তুত করব। প্রথমে রয়েছে 1 তারিখে রয়েছে 40,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। অর্থাৎ মিস্টার রাহাত 1 তারিখে, জানুয়ারি 1 তারিখে নগদ 1 লক্ষ টাকা এবং 40,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে তিনি কারবার আরম্ভ করলেন। এই 40,000 টাকা পণ্যদ্রব্য হচ্ছে ক্রয়। তাহলে আমাদের জাবেদাটা হতো নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তখন এখানে তাহলে ক্রয় হিসাব যেহেতু প্রস্তুত করছি, তাহলে আমাদের
আর ডেবিট হবে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা অপোজিট এন্ট্রিটা লিখব, মূলধন হিসাব, মূলধন হিসাব ক্রেডিট। টাকা ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ক্রয়ের ঘরে 40,000 টাকা, ডেবিটের ঘরে আমরা জেরের ডেবিটের ঘরে 40,000 টাকা বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে ক্রয় সংক্রান্ত লেনদেন রয়েছে 12 তারিখে। ক্রয় সংক্রান্ত লেনদেন রয়েছে ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসেবের সৃষ্টি হয়। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট কত টাকা? 15,000 টাকা। প্রদেয় হিসাব ক্রেডিট 15,000 টাকা ডেবিট। তাহলে আমাদের ডেবিট ব্যালেন্স, দুটোই ডেবিট, তাহলে ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স নেই। তাহলে ডেবিট ব্যালেন্স হলো আমাদের 15,000 টাকা। আর 40,000 আর 15,000 যোগ করলে 40, 50, 55,000, 55,000 টাকা। তাহলে আমাদের ক্রয় হিসেবের জের হলো 55,000 টাকা। ক্রয় হিসেবের ব্যালেন্স আমাদের বের হলো 55,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পদ্ধতিতে আমরা খতিয়ান প্রস্তুত করব। খতিয়ান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই খতিয়ানের পরে আমরা যে আমিল প্রস্তুত করব। জাবেদা থেকে, পূর্বেই বললাম, জাবেদা থেকে একটি প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি, সার্বিক অবস্থা বা ফলাফল নিরূপণ করা সম্ভব নয়, যার কারণে খতিয়ান প্রস্তুত করা হয়। এবং খতিয়ান হিসাবের পাকা বহি, খতিয়ান প্রস্তুত করলে আমরা প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা বুঝতে পারি। তাই একটি প্রতিষ্ঠানের জন্য খতিয়ান খুবই গুরুত্বপূর্ণ। এবং খতিয়ান আমরা চলমান ছক বা আধুনিক ছকে বর্তমানে প্রস্তুত করে থাকি। আমরা এই ছক অনুসরণ করব। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের আশা করছি ক্লাস সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা পেয়েছো তোমরা। আমি আবারও বলছি, ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো জানার থাকে বা কমেন্ট করার থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের সর্বাঙ্গীন কামনা করছি, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে ক্লাস শেষ করছি। সুস্থ থেকো, সবাই ভালো থেকো, ধন্যবাদ।